জানিয়ে দেব, গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত হয়েছেন। তোমরা কেন কথা বলছো না? কথা বলতে দিন, গাজার আসল সত্য বেরিয়ে আসুক। মুক্তিপ্রাপ্তদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় ইসরায়েলি জিম। আরও জানিয়ে দিব, মিয়ানমারে ক্লিনিকে জান্তার বিমান হামলা নিহত হয়েছেন আরও 11 জন। গ্রুপ চ্যাটে যুক্তরাষ্ট্রের গোপন যুদ্ধ পরিকল্পনা ফাঁস। সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র সাহায্য বন্ধ করলে প্রায় 60 লাখ রোগীর মৃত্যু হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। এবার বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পৃথক ইসরায়েলি হামলায় 2 জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আল জাজিরার সাংবাদিক হোসাম সাবাত, আরেকজনের নাম মোহাম্মদ মনসুর। তিনি প্যালেস্টাইন ট্যুরেতে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেইতুল লাহিয়ায় পূর্ব অংশে হোসাম সাবাতের গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। তিনি আল জাজিরার মুবাশশেরে কাজ করতেন। মধ্য গাজার দেইর আল বালা থেকে আল জাজিরার তারেক আবু আজম বলেন, 23 বছর বয়সী সাবার এর আগেও আরেকটি ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন। তা সত্ত্বেও তিনি সংবাদ প্রকাশ থেকে বিরত থাকেননি। আবু আজম বলেন, কোনো পূর্ব সতর্কীকরণ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী তার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। সাবাতের সহকর্মীরা তার শেষ কথাগুলো শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সাবাতে লেখা একটি পোস্টে তিনি লিখেছেন, যদি আপনি এটি পড়েছেন তাহলে এর অর্থ হলো আমি নিহত হয়েছি। সম্ভবত ইসরায়েলি দখলদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাবাত লিখেছেন, গত 18 মাসের যুদ্ধে তিনি প্রতিটি মুহূর্ত জনগণের জন্য উৎসর্গ করেছেন। তিনি আরও লিখেছেন, আমি উত্তর গাজার ভয়াবহতা মিনিটে মিনিটে নহির্ভুক্ত করেছি। তারা যে সত্যকে কবর দেওয়ার চেষ্টা করেছিল তা বিশ্বকে দেখানোর জন্য আমি দৃশ্য প্রতিজ্ঞ। আমি ফুটপাতে, স্কুলে, তাঁবুতে, যেখানেই পারি ঘুমিয়েছি। প্রতিটি দিন ছিল বেঁচে থাকা লড়াই। আমি মাসের পর মাস ধরে ক্ষুধা সহ্য করেছি, তবুও আমি কখনো আমার জনগণের পক্ষ ত্যাগ করিনি। সাবাত আরও লিখেছেন, আমি এখন আপনাদের কাছে অনুরোধ করছি, গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না। বিশ্বকে চোখ এড়িয়ে যেতে দেবেন না। লড়াই চালিয়ে যান। আমাদের গল্প বলতে থাকুক যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়। অন্যদিকে সোমবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় প্যালেস্টাইন ট্যুরের সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন। আবু আজম বলেন, মনসুরকে তার বাড়িতে তার স্ত্রী এবং ছেলের সাথে হত্যা করা হয়েছে। গাজায় সরকারি মিডিয়া অফিস অনুসারে 2 সাংবাদিক নিহত হওয়ার মধ্য দিয়ে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা 208 জনে দাঁড়িয়েছে। গাজায় বন্দি ইসরায়েলি জিম্বি এলাকানা বহবোট এবং ইউসুফ হাইম ওহানার একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বহবোট এবং ওহানা দুজনকে 2023 সালের 7 অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহরণ করা হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে বহবোট এবং ওহানা মেঝেতে বসে আছেন, তাদের চেহারা ফ্যাকাশে। বহবোট ভিডিওটিতে বলেন, গতকাল পর্যন্ত আমরা একটি নাম, একটি পরিচয়পত্র এবং আশা ছিল। আজ আমি কেবল একটি সংখ্যা। ওহানা ভিডিওতে ব্যাখ্যা করেছেন, তারা আমাদের ভিডিওটি তৈরি করতে বলেছেন। তিনি আরও ব্যাখ্যা করেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তা কঠিন ছিল। তিনি বলেন, প্রায় কোনো খাবারই নেই, কোনো নিরাপদ জায়গা নেই। আরও খারাপ বিষয় যে আমরা জীবিত ও বোধ করছি না, মৃতও বোধ করছি না। এরপর ওহানা যুদ্ধবিরতি চুক্তির সমাপ্তির সম্পর্কে বলেন, গত 18 মার্চ ইসরায়েলি সরকার গাজায় বিমান হামলার সিদ্ধান্ত নেয়। এতে আমাদের মৃত্যুও হতে পারত। ভিডিওতে বহবোট ক্ষুব্ধভাবে বলেন, এই সরকার আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছে। যথেষ্ট হয়েছে। যেসব জিম্বি আগে আমাদের সঙ্গে ছিল এখন মুক্তি পেয়েছে। তাদের কথা বলতে দিন, তাদের কথা বলার ও মত প্রকাশের সুযোগ দিন। তাদের কণ্ঠস্বর স্তব্ধ করা বন্ধ করুন। তাদের কথা বলতে দিন, সত্য বেরিয়ে আসুক। বহবোট এরপর মুক্তিপ্রাপ্ত জিম্বি ওহাদ বেন আমির উদ্দেশ্যে প্রশ্ন করেন, তুমি কেন তাদের বলো না তুমি আমাদের সাথে ছিলে? মিয়ানমারের প্রত্যন্ত গ্রামের একটি ক্লিনিকে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে একজন ডাক্তার সহ অন্তত 11 জন নিহত হয়েছেন। স্থানীয়দের বরাতে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, শনিবার সকালে মাগুয়ে অঞ্চলের হানখার গ্রামে এই হামলা হয়, যা বর্তমানে অভ্যুত্থান বিরোধী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও তার স্ত্রী ছিলেন। হামলায় একটি বাড়ির ভেতরে খোলা অস্থায়ী ক্লিনিকটি বিধ্বস্ত হয়। নাম প্রকাশ না করার শর্তে এক গ্রামবাসী বলেন, বিমানটি খুব নিচে দিয়ে উঠছিল। আমরা যখন লুকিয়েছিলাম তখন জোরে বোমা বিস্ফোরণ শুনতে পাই। তিনি আরও বলেন, আমি যখন এলাকাটি পরিষ্কার করতে গেছিলাম
তখন আমি কেবল মানুষের দেহের টুকরো দেখতে পেয়েছিলাম। এটি দেখে আমার খুব খারাপ লেগেছিল। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এএফপি। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার এক বিধ্বংসী গৃহযুদ্ধের মধ্যে রয়েছে, যেখানে জান্তা অভ্যুত্থান বিরোধী গেরিলা বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। সিগন্যালের গ্রুপ চ্যাটে সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সদস্যরা। সেই চ্যাটে ছিলেন এক সাংবাদিকও। পরে সে তথ্য ফাঁস করেন তিনি। সোমবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, কর্মকর্তারা মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে রেখেছিলেন। সাধারণত কোনো গ্রুপ চ্যাটে গোপন সামরিক অভিযান নিয়ে আলোচনা হয় না। সিগন্যাল মেসেজিং গ্রুপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও ছিলেন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগনেস। সেই গ্রুপে দ্য অ্যাটলান্টিক পত্রিকার সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গকে রাখা হয়েছিল। তিনি প্রথমে ভেবেছিলেন এই গ্রুপ আসল হতেই পারে না। তিনি লিখেছিলেন, আমার সন্দেহ ছিল এই টেক্সট গ্রুপটা আসল হতেই পারে না, কারণ আমি ভাবতে পারিনি জাতির সুরক্ষার বিষয়টি নিয়ে মার্কিন নেতৃত্ব সিগন্যালের মাধ্যমে কথা বলবেন, পরবর্তী সামরিক পরিকল্পনার কথা জানাবেন। এই গ্রুপ চ্যাটে ইয়েমেনের হুথিদের উপর বিমান হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়। ফলে বিমান হামলার কয়েক ঘন্টা আগেই গোল্ডবার্গ জেনে গিয়েছিলেন এই হামলা হতে চলেছে। গত 15 মার্চ যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের উপর আক্রমণ চালায়। তার কয়েক ঘন্টা আগে গোল্ডবার্গ গ্রুপে মেসেজ দেখেন বিমান হামলা যাচ্ছে। গোল্ডবার্গের তখনও মনে হয়েছিল এই গ্রুপটা ভুয়া, কিন্তু যখন ইয়েমেনের মার্কিন বিমান হামলার খবর আসলো তখন তিনি বুঝতে পারেন এই গ্রুপ ভুয়া নয়। তিনি লিখেছেন, এরপর আমি সেই গ্রুপ থেকে বেরিয়ে আসি। সোমবার জাতির নিরাপত্তা উপদেষ্টা পরিষদের মুখপাত্র ব্রেন হিউজেস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গ্রুপের থ্রেড দেখে মনে হচ্ছে এটা ঠিক গ্রুপ। আমি দেখছি কি করে ওই নম্বরটি অনুচ্ছাকৃতভাবে ঢুকে গেছিল। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমি কিছুই জানি না। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিউ জানিয়েছেন, জাতির সুরক্ষা টিম এবং জাতির সুরক্ষা উপদেষ্টাকে মাইক ওয়াল্টজ এর উপর ট্রাম্পের পূর্ণ আস্থা আছে। হেক্সেন অবশ্য জানিয়েছেন, কোনো সামরিক পরিকল্পনার কথা গ্রুপে শেয়ার করা হয়নি। তিনি হাওয়াতেই বলছেন, আমি শুধু এতটুকুই যে বলতে পারি, কেউ এই গ্রুপের সামরিক পরিকল্পনার কথা শেয়ার করেনি। তিনি বলেছেন, গোল্ডবার্গ প্রতারক এবং সাংবাদিক হিসেবে তার কোনো সুনাম নেই, কিন্তু কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা পুরো ঘটনা নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। হাউসের অন্যতম প্রধান ডেমোক্র্যাট সদস্য হাকিম জেফ্রিস বলেছেন, কংগ্রেসের উচিত বিষয়টি নিয়ে তদন্ত করা এবং এই ধরনের ঘটনা যেন আর না হয় তা নিশ্চিত করা। সশস্ত্র বাহিনীর সংক্রান্ত কমিটির সদস্য ডেমোক্র্যাট প্যাট রায়ান সামাজিক মাধ্যমে বলেছেন, যদি রিপাবলিকানরা হাউসে বিষয়টি নিয়ে আলোচনা না করেন তাহলে আমি নিজে থেকে এই আলোচনার উদ্যোগ নেব।